বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, নবম জাতীয় পে স্কেল নিয়ে আজকের প্রতিবেদনটা আমরা একটু ভিন্নভাবে সাজিয়েছি। সময়ক্রম অনুযায়ী গল্প বলার বদলে আজ আমরা একে একে দেখব এই পে স্কেলের সাথে জড়িত প্রতিটি পক্ষের জন্য প্রকৃত অবস্থাটা কী। বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ, সশস্ত্র বাহিনী, শিক্ষক সমাজ, পেনশনভোগী, কর্মচারী সংগঠন আর অর্থনীতিবিদ প্রত্যেকের চোখ দিয়ে দেখব একই ঘটনা। কারণ নবম পে স্কেল কার্যকর হয়েছে এই একটি বাক্য আসলে সবার জন্য একই অর্থ বহন করে না। আগে সংক্ষেপে প্রেক্ষাপটটা জেনে নিই। 2015 সালের অষ্টম পে স্কেলের পর দীর্ঘ 11 বছর অপেক্ষার পর 2025 সালে গঠিত জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন জাতীয় বেতন কমিশন 21 জানুয়ারি 2026 তাদের সুপারিশ জমা দেয়। এরপর সরকার পরিবর্তনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেন আর 17 মে ঘোষণা দেন 1 জুলাই থেকে বাস্তবায়নের। আজ 7 জুলাই 2026 আমরা দাঁড়িয়ে আছি সেই বাস্তবায়নের প্রথম সপ্তাহে। এখন চলুন একে একে প্রতিটি পক্ষের দিক থেকে দেখি। প্রথম ভাগ, বেসামরিক প্রশাসন, সবচেয়ে স্পষ্ট অবস্থানে থাকা পক্ষ। দেশের প্রায় 14 লাখ বেসামরিক সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্যই মূলত এই পুরো প্রক্রিয়ার কেন্দ্রবিন্দু। তাদের ক্ষেত্রে চিত্রটা এখন সবচেয়ে স্পষ্ট। 20তম গ্রেডে মূল বেতন 8,250 থেকে বেড়ে হচ্ছে 20,000 টাকা। প্রথম গ্রেডে 78,000 থেকে 1,07,000 টাকা। সর্বনিম্ন সর্বোচ্চ বেতনের অনুপাত 1:9.4 থেকে নেমে আসছে ঐতিহাসিক 1:8-এ। গুরুত্বপূর্ণ পরিবর্তন হল প্রাথমিক 3 ধাপের পরিকল্পনা বাতিল করে এখন সিদ্ধান্ত হয়েছে 1 জুলাই থেকেই শতভাগ মূল বেতন একবারে কার্যকর করার। বাকি থাকছে শুধু ভাতা, যা আসবে 2027 থেকে 28 অর্থবছর থেকে। বেসামরিক প্রশাসনের জন্যই এই সিদ্ধান্ত সবচেয়ে বেশি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, যদিও গেজেট এখনও প্রকাশ হয়নি। দ্বিতীয় ভাগ, বিচার বিভাগ। একটি পৃথক কিন্তু সমন্বিত পথ। বিচার বিভাগের বেতন কাঠামো নির্ধারণে কাজ করছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন নামের একটি পৃথক কমিশন। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন সচিব কমিটি বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর 3টি প্রতিবেদন একসাথে পর্যালোচনা করছে, যাতে 3 খাতের মধ্যে সঙ্গতি বজায় থাকে। 29 জুন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে 3টি কমিশনের প্রতিবেদন পর্যালোচনা সম্পন্ন হয়েছে। তবে বিচার বিভাগের জন্য চূড়ান্ত সময়সূচি এখনও বেসামরিক প্রশাসনের মতো স্পষ্টভাবে ঘোষিত হয়নি। সুপ্রিম কোর্ট ইতিমধ্যে সময়কালীন উচ্চ গ্রেড সুবিধা সংক্রান্ত একটি ইতিবাচক অবস্থান নিয়েছে, যা বিচার বিভাগের কর্মকর্তাদের জন্য একটি বাড়তি আইনি নিশ্চয়তা তৈরি করেছে। তৃতীয় ভাগ, সশস্ত্র বাহিনী, সমান্তরাল প্রক্রিয়া। সশস্ত্র বাহিনী বেতন কমিশনও পৃথকভাবে তাদের সুপারিশ তৈরি করেছে, যা একই সচিব কমিটির অধীনে পর্যালোচিত হচ্ছে। বেসামরিক প্রশাসনের কাঠামোর সাথে সামঞ্জস্য রেখেই সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো চূড়ান্ত করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যদিও এই খাতের জন্য পৃথক প্রজ্ঞাপনের প্রয়োজন হতে পারে বলে ইঙ্গিত রয়েছে। চতুর্থ ভাগ, এমপিওভুক্ত শিক্ষক, যাদের সুবিধা ইতিমধ্যেই বাস্তবায়িত। দেশের প্রায় 5.25 লাখ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর জন্য চিত্রটা একটু ভিন্ন এবং কিছুটা এগিয়ে আছে। তাদের বাড়ি ভাড়া ভাতা গত বছরের নভেম্বর থেকে প্রথম ধাপে 7.5% বেড়েছিল। 1 জুলাই থেকে দ্বিতীয় ধাপে আরও 7.5% যুক্ত হয়ে মোট বাড়ি ভাড়া ভাতা দাঁড়িয়েছে মূল বেতনের 15%। এই অংশটি ইতিমধ্যেই বাস্তবায়িত হয়ে গেছে, গেজেটের অপেক্ষায় নেই। একজন শিক্ষকের বাস্তব হিসাব ধরলে 16,000 টাকা মূল বেতনের বিপরীতে বর্তমানে ভাতাসহ মোট 22,000 টাকা পাচ্ছেন। এমন একজনের মূল বেতন জুলাই থেকে বেড়ে 24,000 টাকা হলে মূল বেতন ও বিদ্যমান ভাতা যোগ করেই মোট বেতন দাঁড়াতে পারে 30,000 টাকার কাছাকাছি। পঞ্চম ভাগ, পেনশনভোগী, কম আলোচিত কিন্তু গুরুত্বপূর্ণ অংশ। প্রায় 9 লাখ পেনশনভোগীর বিষয়টি প্রায় আলোচনার আড়ালে থেকে যায়, যদিও তারা এই পুরো ব্যবস্থার একটি বিশাল অংশ। কমিশনের সুপারিশ অনুযায়ী পেনশন বৃদ্ধিতে একটি স্তরভিত্তিক কাঠামোর প্রস্তাব রয়েছে। মাসিক 20,000 টাকার কম পেনশনে 100% পর্যন্ত, 40,000 পর্যন্ত পেনশনে 75% পর্যন্ত, আর তার বেশি অঙ্কে 55% পর্যন্ত বৃদ্ধি। অর্থাৎ সবচেয়ে কম পেনশনভোগীরাই সবচেয়ে বেশি হারে উপকৃত হওয়ার কথা। তবে তাদের জন্য সুনির্দিষ্ট বাস্তবায়ন সময়সূচি এখনও গেজেট প্রকাশের অপেক্ষায়।
ষষ্ঠ ভাগ কর্মচারী সংগঠন, যাদের চাপে পরিবর্তন এসেছে। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি সহ বিভিন্ন সংগঠন এই পুরো প্রক্রিয়ায় নিষ্ক্রিয় দর্শক ছিল না। এপ্রিলে 6 দিনের কর্মসূচি আর মে জুন মাসে 3 ধাপের পরিকল্পনার বিরুদ্ধে টানা আপত্তি, এই দুটোই শেষ পর্যন্ত প্রভাব ফেলেছে চূড়ান্ত সিদ্ধান্তে। সংগঠনের আহ্বায়ক আব্দুল মালেক সাম্প্রতিক এক বিবৃতিতে জানিয়েছেন, মূল বেতন ধাপে ধাপে কার্যকর হলে বারবার পে ফিক্সেশনের প্রয়োজন হতো, যা প্রশাসনিক জটিলতা বাড়াত। তাই একবারে শতভাগ মূল বেতন কার্যকর হওয়ার সিদ্ধান্তকে তিনি সমর্থন করেছেন, যদিও গেজেট দ্রুত প্রকাশের দাবিতে তারা অনড়। সপ্তম ভাগ অর্থ মন্ত্রণালয় ও প্রশাসনিক যন্ত্র কারিগরি বাস্তবতার মুখোমুখি। অর্থ মন্ত্রণালয়ের দৃষ্টিকোণ থেকে দেখলে তাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রযুক্তিগত। সরকারি বেতন, ইনক্রিমেন্ট, পেনশন, গ্র্যাজুইটি ও জিপিএফ প্রায় সবকিছুই এখন পরিচালিত হয় ইএফটি ও আইবাস প্লাস প্লাস নামের স্বয়ংক্রিয় ডিজিটাল প্ল্যাটফর্মে। ধাপে ধাপে শুধু মূল বেতন বাড়ানোর সিদ্ধান্ত বাস্তবায়নে এই সফটওয়্যারে বড় পরিবর্তন প্রয়োজন হচ্ছে, যার ফলে গেজেট প্রকাশে অতিরিক্ত সময় লাগছে। 7 জুলাই পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী গেজেট প্রকাশের আগে এখনও বাকি আছে সচিব কমিটির চূড়ান্ত বৈঠক, অর্থ মন্ত্রণালয়ে জমাদান এবং প্রধানমন্ত্রীর দপ্তরের অনুমোদন ও আইনি ভেটিং, এই 3টি ধাপ। অষ্টম ভাগ অর্থনীতিবিদ সংখ্যার আড়ালের প্রশ্ন। অর্থনীতিবিদদের একটি অংশ মনে করছেন অতিরিক্ত প্রায় 1,06,000 কোটি টাকা বা 44,000 কোটি টাকা প্রথম বছরের আংশিক বাস্তবায়নে ব্যয় বাজেট ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়াতে পারে। অন্য অংশের যুক্তি, 11 বছরের মূল্যস্ফীতিতে প্রকৃত ক্রয় ক্ষমতা এমনিতেই কমে যাওয়ায় এই বৃদ্ধি বাড়তি সুবিধা নয়, বরং হারানো ভারসাম্য পুনরুদ্ধার মাত্র। উভয় পক্ষের যুক্তি বাস্তবসম্মত, আর সরকারের প্রকৃত চ্যালেঞ্জ এই দুই দিকের মধ্যে ভারসাম্য রক্ষা করা। নবম ভাগ সাধারণ কর্মচারী মিশ্র অনুভূতির একটি চিত্র। সব পক্ষের মতামত একত্র করলে দেখা যায় সাধারণ কর্মচারীদের প্রতিক্রিয়া একরকম নয়। যারা বেসামরিক প্রশাসনে আছেন এবং যাদের মূল বেতন একবারেই শতভাগ কার্যকর হওয়ার সিদ্ধান্ত হয়েছে, তাদের মধ্যে স্বস্তি স্পষ্ট। কিন্তু ভাতার জন্য আরও 1 বছর অপেক্ষা করতে হবে জেনে অনেকের মধ্যেই খানিকটা অতৃপ্তি রয়ে গেছে। আর গেজেট প্রকাশে বিলম্ব যতই কারিগরি কারণে হোক, প্রতিদিনের অনিশ্চয়তা কর্মচারীদের মানসিক প্রশান্তির জন্য সহায়ক নয়। এই বাস্তবতাও অস্বীকার করার উপায় নেই। দশম ভাগ আঞ্চলিক প্রেক্ষাপট। এই বিলম্ব কতটা ব্যতিক্রমী দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর দিকে তাকালে, ভারতের 7ম বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়িত হয়েছিল 2016 সালে। 8ম কমিশনের কাজও শুরু হয়ে গেছে, অর্থাৎ তাদের চক্র তুলনামূলক নিয়মিত। পাকিস্তান ও শ্রীলঙ্কায়ও গভীর অর্থনৈতিক সংকটের মধ্যেও বেতন কাঠামো নিয়মিত হালনাগাদ হচ্ছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের 11 বছরের বিরতি এবং তারপর বাস্তবায়নে এই কারিগরি বিলম্ব দুটোই একসাথে দেখলে বোঝা যায় শুধু নীতিগত সিদ্ধান্তই যথেষ্ট নয়, প্রশাসনিক অবকাঠামোরও সমান গুরুত্ব রয়েছে। সমাপনী পর্যবেক্ষণ। প্রিয় দর্শক, একই ঘটনাকে বিভিন্ন পক্ষে চোখ দিয়ে দেখলে বোঝা যায় নবম জাতীয় পে স্কেল একটি একরৈখিক গল্প নয়, বরং একাধিক সমান্তরাল বাস্তবতার সমষ্টি। বেসামরিক প্রশাসনের জন্য এটি প্রায় চূড়ান্ত, বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর জন্য এখনও সমন্বয়ের পথে, শিক্ষকদের একাংশের জন্য ইতিমধ্যেই বাস্তবায়িত, পেনশনভোগীদের জন্য অপেক্ষার তালিকায়, আর প্রশাসনিক যন্ত্রের জন্য এটি একটি বাস্তব কারিগরি চ্যালেঞ্জ। তবে একটি জায়গায় সবাই একমত, 1 জুলাই থেকে হিসাব শুরু হয়ে গেছে, বকেয়া সহ প্রাপ্তির নিশ্চয়তা আছে, আর গেজেট প্রকাশ এখন শুধুই সময়ের ব্যাপার। আমরা প্রতিটি নতুন আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব। সাথে থাকুন, শেয়ার করুন আপনার পরিচিত সকল সরকারি চাকরিজীবীর সাথে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।